নমস্কার দর্শকবৃন্দ, ঋষিবাণীর পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত। আমি আচার্য সোনালী শাস্ত্রী। আজ আপনাদের উদ্দেশ্যে জ্যোতিষ আলোচনায় আমরা আমাদের সাথে অতিথি হিসাবে পেয়েছি জ্যোতিষ জগতের অন্যতম নক্ষত্র শ্রী সুমন্ত ঘোষাল মহাশয়কে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আজ আমাদের পডকাস্টে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তো আজ আমরা আলোচনা করব একেবারেই দর্শকবৃন্দের ভীষণ একটা আলোচনার বা জানবার একটা বিষয়, সেটাই যেটা বর্তমানে সমাজের ক্ষেত্রে একটা ভীষণ বিপদসংকুল অবস্থাতে রয়েছে, সেটি হচ্ছে বিবাহ। আচ্ছা, তো এই বিবাহ নিয়ে আমাদের এবং দর্শকবৃন্দদের অনেক প্রশ্ন। নিশ্চয়ই। তো আমরা যেটা জানতে চাইব, সরাসরি আমরা বিবাহের বিভিন্ন প্রসঙ্গে চলে আসি। প্রচলিত প্রবাদ আমরা জানি যে আমরা বলে থাকি বিবাহ মানে 7 জন্মের সম্পর্ক, কিন্তু বর্তমানকালে সমাজ ব্যবস্থার যা অবস্থা তাতে তো 7 জন্ম অনেক দূরের কথা, একটা জন্মের অর্ধেকও আমরা কমপ্লিট করতে পারছি না। কিন্তু শাস্ত্র অনুযায়ী যে সূত্র আমরা অ্যাপ্লাই করে বিবাহের বিচার করে থাকি, সেই সূত্র তো একই আছে। তথাপি বর্তমানকালে মানে কি এমন সমস্যা যার জন্য সেই সূত্রকে অতিক্রম করেও, মানে যে সূত্রগুলো আজ আমরা আলোচনা করব সেগুলো তো অতীতেও ছিল, কিন্তু তখন এই বিবাহ বিচ্ছেদের যে সম্ভাবনাটা সেটা অনেক ছিল না বললেই চলে। কিন্তু বর্তমানকালে বিবাহ বিচ্ছেদের হার প্রবল। নিশ্চয়ই। তো এই যে বিবাহ বিচ্ছেদ, এই বিবাহ বিচ্ছেদটা কেন, মানে সেই সূত্র থাকা সত্ত্বেও অতীতের সাপেক্ষে এত প্রাবল্যতা কেন? দেখুন, জ্যোতিষ হিসাবে প্রথমেই আমরা বলবো যে জীবনের সমস্ত কিছুই পূর্ব নির্ধারিত। শুধু বিবাহকে আমরা যদি বলি যে পূর্ব নির্ধারিত, তাহলে এতটা সরলীকৃত করলে সেটা ঠিক হয় না। আমাদের মানে জ্যোতিষশাস্ত্র যারা অধ্যয়নরত বা যারা জ্যোতিষী আর কি, দেখবেন একটা প্রচলিত সংস্কৃত শ্লোক আছে যে পূর্বজন্মেষু ইয়া বিদ্যা, পূর্বজন্মেষু ইয়া ধনম, পূর্বজন্মেষু ইয়া নারী, অগ্রে ধাবতী অগ্রে ধাবতী। অর্থাৎ পূর্ব জীবনে আমরা যে পথে ধন অর্জন করেছি, যে বিদ্যা অর্জন করেছি এবং যে নারীর সঙ্গ লাভ করেছি, আমরা সেটা পরবর্তী জন্মেও কিন্তু সেগুলো কিন্তু ধাবিত হয়। তাই নাহলে দেখবেন কেউ জ্যোতিষী হলো, কেউ একজন ব্যাংকার হলো, কেউ একজন ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কেউ শিক্ষক হলো। মানে এটা কেন হলো? নির্দিষ্ট কোনো প্রতিভা নিয়ে কেন মানব পূর্ব জীবন থেকে এলো। আবার অর্থ দেখবেন একটা নির্দিষ্ট পথে যে অর্থ রোজগার করা, নির্দিষ্ট পথে কেউ ব্যবসাতে উন্নতি করছে, কেউ চাকরিতে, তারপর তার মধ্যে অনেক ভাগ আছে। পূর্বজন্মের সংস্কার ছাড়া হয় না, তেমনি নারীও। আমি এত মানুষ থাকতে কেন ওই একটি মাত্র নারীর গর্ভে জন্মালাম এবং তিনি আমার মা হলেন? এত নারী থাকতে কেন ওই ভদ্রমহিলা আমার বোন হলো? বা এত নারী থাকতে কেন ওই ভদ্রমহিলার সাথে আমার বিয়ে হলো? এটা পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। আমরা হরস্কোপ দেখে বলতে পারি যে কার সাথে আমাদের বিয়ে হবে বা কার সাথে আমাদের কানেকশনের যোগাযোগ কিন্তু সেটা রয়েছে, সেটা কিন্তু আমরা বলতে পারি। যদি সেই প্রসঙ্গে আসি, তাহলে আমরা দেখব যে ধরুন কারুর লগ্ন, যে লগ্নটা ধরুন বেরোলো, ধরুন কারুর তুলা লগ্ন, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যাদের সাথে বিয়ে হয় বা পূর্বজন্মের সঙ্গে কানেকশন আছে, এটা আমার নিজস্ব রিসার্চ, আইদার সেই লগ্ন হবে বা তার দ্বিতীয় দ্বাদশ বা তার সপ্তম লগ্ন হয়। মানে ধরুন কারুর তুলা লগ্ন, হাজব্যান্ডের ওয়াইফের আইদার বৃশ্চিক হতে পারে, তুলা লগ্ন হতে পারে, বা কন্যা লগ্ন হতে পারে, বা মেষ লগ্ন হতে পারে। এটা হলে কিন্তু আমরা মানে 100টার ক্ষেত্রের মধ্যে কিন্তু 80টার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু দেখেছি মানে যে এটা কিন্তু ফলে আমার নিজস্ব 20 বছরের জ্যোতিষ অভিজ্ঞতাতে। আর একটা জিনিস আমরা যেটা দেখেছি, কারোর হরোস্কোপে যদি 3rd লর্ড এবং 7th লর্ডের কানেকশন যদি থেকে থাকে, এবং ওয়াইফেরও মানে যার সাথে বিয়ে হচ্ছে তারও যদি 3rd লর্ড এবং 7th লর্ডের কানেকশন যদি থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এ পূর্বজন্মে তার স্ত্রী ছিল বা সহচরী ছিল, যে ও জীবনে সে নারী মানে তার পত্নী হিসাবে আর কি ভূমিকা পালন করবে। কেন 3rd লর্ড এবং 7th লর্ড দর্শকদের উদ্দেশ্যে বলে দিই, এটা কিন্তু জ্যোতিষের মুখ্য প্রতিপাদ্য। তা না হলে কর্মসিদ্ধান্তের যে থিওরি, যে তত্ত্ব, সেটা কিন্তু ভ্রান্ত হয়ে যায়। এই প্রসঙ্গে 2টো ধ্রুপদী জ্যোতিষ গ্রন্থের কথা আমরা বলতে পারি। একটা হচ্ছে বরাহমিহিরে বৃহজাতক, আর একটা হচ্ছে মন্ত্রেশ্বরের ফলদীপিকা। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মন্ত্রেশ্বরের ফলদীপিকা বইটা বেশি প্রাসঙ্গিক এ ব্যাপারে, কেননা ওখানে নির্দিষ্টভাবে পূর্বজন্ম পরজন্ম বীজনীজাত অধ্যায় এবং পূর্বজন্ম পরজন্ম, এই দুটো অধ্যায় কিন্তু স্পষ্টভাবে কিন্তু এটা ব্যাখ্যা করা আছে। নবম ভাব থেকে আমরা পূর্বজন্ম বিচার করি এবং লগ্ন ভাব থেকে আমরা বিচার করি এ জন্ম, এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের আগামী জন্ম। আচ্ছা, যদি নবম ভাবকে রাশিচক্রের কারোর লগ্ন ধরা হয়, তাহলে তার সপ্তম ভাব কি 3rd হাউস পড়ছে। আর এই জন্মের
মানে পত্নী কোন হাউস থেকে ধরা হয়? থার্ড হাউস, সেভেন্থ হাউস। তাই জন্য থার্ড হাউস এবং সেভেন্থ হাউসকে কিন্তু আমরা বিচার্য বিষয়ের মধ্যে নিয়ে আসছি। একদম। এটা যদি কোনো ওয়াইফেরও হরস্কোপে সেম যদি থেকে থাকে সেম, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আগের জন্মের সঙ্গে এই নারীর সঙ্গে এই পুরুষের কিন্তু সম্পর্ক ছিল। আর একটা জিনিস আমরা যেটা দেখি, জাতকের যে লগ্ন হবে বা ওয়াইফের যে লগ্ন হবে, জাতিকার যে লগ্ন হবে, সেটা অন্যের হরস্কোপে মানে হাজব্যান্ডের হরস্কোপে নবাংশে সেই গ্রহটা বসে থাকবে। ধরুন কারো তুলা লগ্ন, তাহলে তার নবাংশ হয়তো শুক্রের ঘরটা হয়তো মানে শুক্রের লগ্ন হয়, মানে রাশিটা হলো তার নবাংশ লগ্ন হতে পারে, বৃষ হতে পারে বা তুলা হতে পারে, বা যে কোনো লগ্ন হোক না কেন শুক্র তাকে তাতে বসে থাকবে। আর একটা জিনিস আমরা যেটা দেখেছি, এগুলো নিজস্ব রিসার্চ, যে আমরা রাহু কেতুকে কিন্তু কার্মিক কন্ট্রোল প্ল্যানেটস বলি, পূর্বজন্মের সঙ্গে রিলেটেড। রাহু হচ্ছে আমরা পূর্বজীবনে কী কী ভুলগুলো করেছি, আর কেতু হচ্ছে আমাদের কি বিশেষ বিদ্যা ছিল, অর্জিত ছিল, যেটা গুপ্ত আকারে ছিল, সেটা ছিল মানে প্রস্ফুটিত হবে। রবি এবং চন্দ্রকে আমরা আত্মা এবং মনের কারক গ্রহ বলি। রবি হচ্ছে আত্মা, চন্দ্র হচ্ছে আমাদের মন। যদি দেখা যায় যে কারুর হরস্কোপে, ধরুন কোনো পুরুষের হরস্কোপে ধরুন মেষ রাশিতে রাহু রয়েছে, সেখানে যদি কোনো ওয়াইফ মানে তার কোনো মহিলার যদি সেখানে যদি রবি থাকে বা চন্দ্র থাকে, বা ধরুন কেতু যেখানে বসে আছে, তুলাতে ধরুন কেতু বসে আছে, সেখানে যদি রবি থাকে বা চন্দ্র থাকে, মানে মহিলাটির চার্টে বা ভাইস ভার্সা, একে অপরের সাথে অবধারিতভাবে কিন্তু জেনে নিতে হবে তার সাথে কিন্তু কার্মিক রিলেশনশিপ কিন্তু রয়েছে। এটা তো অবধারিত শিওর। আর একটা জিনিস যেটা আজকের দিনে যেটা প্রযোজ্য, আগেকার দিনে দেখবেন অনেকের সাথে আজকে দেখবেন অনেকের সাথে রিলেশনশিপ হয়, সেটা শারীরিক সম্পর্ক অবধিও গড়ায়, তারপরে ভেঙে যায়। এটা কেন হয়? এটাও কিন্তু পূর্বজন্মের সঙ্গে রিলেটেড। আচ্ছা, কারুর হরস্কোপে, কোনো পুরুষ মানুষের হরস্কোপে যেখানে শুক্র বা মঙ্গল বসে আছে, অন্য মহিলার মানে যার সঙ্গে আর কি ধরুন এরকম তো ঘটনা ঘটে, তার হরস্কোপে যদি সেখানে রাহু থাকে, বা সেখানে যেখানে শুক্র বসে আছে সেখানে যদি রাহু থাকে, বা যেখানে মঙ্গল বসে আছে সেখানে যদি শুক্র থাকে, তাহলে ধরে নেওয়া যেতে পারে দীর্ঘ জীবনে তাদের সাথে সম্পর্ক কিন্তু হবে, কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালের দিক দিয়ে গিয়ে কিন্তু কেটে যেতে পারে, কারণ সেটা ওই শারীরিক সম্পর্কের সঙ্গেই কিন্তু রিলেটেড থাকবে। এটাই কার্মি, এটা মানে সমস্ত ঋষিরা না, আমাদের ঋষিরা পুরোপুরি কিন্তু খোলাখুলিভাবে কিছু লিখে রেখে যান, ওনারা সূত্র দিয়ে গেছে, সেটাকে ইলাবোরেট করার দায়িত্ব কিন্তু আমাদের। একদমই। তো এই প্রসঙ্গে যেটা বলি যে এই তো সূত্রগুলো আমরা জানলাম, এগুলো সাধারণ দর্শকবৃন্দ জানার কথা নয়, কিন্তু তথাপি প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, এই যে সূত্রগুলো এগুলো তো পূর্বেও ছিল, কিন্তু সেই সময় কিন্তু এত পরিমাণে বিবাহ বিচ্ছেদ ছিল না, বলে দিই আমি। হ্যাঁ, তো এখন সেই একই সূত্র নিয়ে কম্বিনেশন নিয়ে চার্টে মানুষজন জন্মাচ্ছে। তো আজ থেকে 50 কিংবা 70 বছর আগে সেম ছিল, এবং তখন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন যেটা দেখা যেত সেটা হচ্ছে বৈধব্য যোগ, ওইটার একটা প্রাবল্যতা ছিল। কিন্তু এখনকার দিনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 2 মাস 6 মাস 1 বছর যেতে না যেতে বিবাহ বিচ্ছেদ। তো এই যে বর্তমান সময়কালে একই সূত্র বা একই কম্বিনেশন নিয়ে জন্মগ্রহণ করেও পূর্বের তুলনায় বেশি পরিমাণ তারা প্রভাবিত হচ্ছেন, তো সেটার কারণটা কি? এটাও বলে দিই, খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন এবং এটা নৈতিক দায়িত্বের মধ্যে এসে যায় ক্লিয়ারিটিটা করা। প্রথমত জ্যোতিষে একটা বিষয় বলা আছে, দেশ কাল স্থান পাত্র। একদম একদম, এটা কিন্তু সর্বকালীন ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক। আপনি যদি মূল ধ্রুপদী গ্রন্থ জ্যোতিষের পড়েন, সেখানে দশাফল অধ্যায় লেখা আছে, ধরুন ভালো কেন্দ্র কোন প্রতীক দশা চলছে, ধরুন সেখানে লেখা থাকবে জাতক বিশাল বড় তার গোলা ভরা ধান হবে, সে মানে ধরুন 100 নিষ্ক মুদ্রার অধিকারী হবে। নিষ্ক মানে তখনকার দিনের টার্ম ছিল, তার গোধন প্রাপ্ত হবে, এসব লেখা ছিল। আজকের দিন আপনি যদি এই ধরনের কথাগুলো যদি কোনো ক্লায়েন্টকে বলেন, তাহলে দেখবেন কোনোটা মিলবেই না এবং আপনি হাস্যস্পদ হিসাবে প্রতিপন্ন হবেন। তা জ্যোতিষের মেন জিনিসটা হচ্ছে দেশকাল স্থান পাত্র, এটা হিসাবে দেখতে হবে। জ্যোতিষের সময়কাল আমরা যদি দেখি, ঋগ্বেদে কিছুটা সময়ে কিছুটা জায়গায় জ্যোতিষের উল্লেখ থাকলেও মেন জ্যোতিষের উল্লেখ কিন্তু যজুর্বেদে রয়েছে। ঠিক। তার মানে আমরা ধরতেই পারি যে জ্যোতিষের আনুমানিক সময়কাল 6000 থেকে 10,000-এর মধ্যে খ্রিস্টপূর্ব। সেই সময় থেকে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আগেকার দিনে গ্রহদের নির্দিষ্ট কিন্তু কিছু বয়স ছিল, যেমন শুক্রের বয়স হচ্ছে 25 বছর, মতান্তরে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে 28 বছর। তো ওই সময়টা হচ্ছে বিবাহের উপযুক্ত সময়, 25 থেকে 28। হ্যাঁ, আগেকার দিনে দেখবেন অল্প বয়সে বিয়ে হতো দেশকাল স্থান পরিস্থিতি অনুযায়ী। তখনকার দিনে কিন্তু আবেগ ছিল, তখনকার দিনে আবেগ ছিল এবং একান্নবর্তী পরিবার ছিল, এবং সেখানে কিন্তু মূল্যবোধও শেখানো হতো। আজকের দিনে এবং আরেকটা জিনিস হচ্ছে কি, সেখানে পুরোপুরি জ্যোতিষীয় পরামর্শ মেনে কিন্তু নির্ধারণ করা, তো আজকের দিনে কিন্তু সেটা প্রযোজ্য হয় না।
ঠিক কথাই বলে যে মনের মিল হলো, মনের মিল না, ওটা সাময়িক মোহ। আমি প্রেম করলাম, আমার ভালো লাগলো, আমি বিয়ে করে নিলাম, সেখানে আমি কারোর কোনো কথা শুনছি না। জ্যোতিষের কাছে কজন মানুষ যায় এখন? খুব কম। গেলেও দেখবেন তাদেরকে কটূক্তি শুনতে হয়। এবং এই ক্ষেত্রে আর একটা জিনিসও বলি, দুতরফেই দোষ আছে। জ্যোতিষী মশাইও কিন্তু সঠিকভাবে কিন্তু আজকের দিনে কিন্তু জটক বিচার করতে পারেন না, এটাও একটা বড় প্রশ্ন। আমি পরে আসছি সেটাতে। আগেকার দিনে কিন্তু অল্প বয়সে বিয়ে হতো। অল্প বয়সে মানে ওই 25 বছরের মধ্যেই দেখুন অনেকে বিয়ে হয়ে গিয়ে সন্তানও হয়ে গেছে। এবং নির্দিষ্ট প্রপার জটক বিচারের মাধ্যমে কিন্তু বিবাহ। তাদের আগে কি ঝগড়াঝাটি হলো, মনোমালিন্য হলো, সেটা 2-4 দিন 5 দিনের জন্য থাকতো, তারপর কিন্তু ঠিকঠাক হতো। আজকের দিনে হতো না, ঝগড়াঝাটি হতো না যে সেটা বললে বলবো, হতো, নিশ্চয়ই হতো, কিন্তু আজকের দিনে কিন্তু সেটা হয় না। আজকের দিনে দেখুন একটা মানুষকে, ছেলে কি মেয়ে, দাঁড়াতেই কেরিয়ারিস্টিক হয়ে গেছে, আগে কেরিয়ার ওরিয়েন্টেড। একদম। দাঁড়া 35 বছর বয়সে বিয়ে করছে, শুক্রের বয়স পেরিয়েই গেল, তারপরে বিয়ে করছে। এবং তখনকার দিনে কি আবেগ তার তখন আর থাকে না, ঠিক স্বার্থের সম্পর্ক এসে যায়। রূপের সঙ্গে দেখবেন সৌন্দর্য মানে টাকার বিনিময় প্রথা চালু হয়, এই এক। আর সেকেন্ড ঘটনা হচ্ছে জটক বিচার বলে আমরা যেটাকে জানছি, সেটা কিন্তু অরিজিনাল আজকের দিনে জটক বিচার নয়। এবার এই ক্ষেত্রে কেন এই কথাটা বলা হলো, আগেকার দিনে যখন বিয়ে হতো, আমরা যদি বৃহস্পতি সংহিতা বা বশিষ্ঠ সংহিতা যদি পড়ি জ্যোতিষের, নারদ সংহিতাতেও এটা উল্লেখ রয়েছে, কোনো মহিলা যদি ঋতুমতী হওয়ার মানে কোনো বালিকা ঋতুমতী হওয়ার আগে ঋতুমতী হয়ে গেল, যদি তার বিবাহ না দিতে পারে, তখনকার দিনে তাদেরকে কিন্তু খুব নিচু নজরে দেখা হতো। যদি তার বাবা থাকতো এবং তার দাদা থাকতো, তাদেরকে কিন্তু পরিবারে কিন্তু ব্রাত্য করে রাখা হতো। ঋতুমতী হওয়ার আগে তাদেরকে কিন্তু বিবাহ দিতে হতো, এবং সেক্ষেত্রে কিন্তু অষ্টকূট বিচার প্রযোজ্য ছিল। আচ্ছা। জনিকূট, তারাবেদ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নারীবেদ তখনকার দিনে কিন্তু প্রযোজ্য ছিল। সেই অষ্টকূট বিচার আপনি 10,000 বছর বাদে বা 6,000 বছর, ওটা ছেড়েই দিন, 40 বছর আগে যা প্রযোজ্য ছিল আজকের দিনে সেটা প্রযোজ্য হয়। আপনি যদি সেই অষ্টকূট বিচার করেন, সেটা কিন্তু আজকের দিনে প্রযোজ্য হবে না। তাই জন্য দেখা যায় 36-এর মধ্যে 30 পয়েন্ট 34 পয়েন্ট পেয়েও ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ কি? জ্যোতিষশাস্ত্রটাকে আপডেট করতে হবে। ঠিক। জটক বিচারের ক্ষেত্রে আমার কাছে যারা আসে, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি খুব কম বয়স থেকে জ্যোতিষ করি। যখন আমার 20 বছর বয়স তখন জ্যোতিষ করি, এবং আমার আজকে 40 বছর, মানে 2 দশক হতে চললে। আমার ক্ষেত্রে আমি যে স্যারের কাছে পড়াশুনো করেছিলাম, আমার ঠাকুরদাও জ্যোতিষ ছিলেন, এবং আমি যার কাছে জ্যোতিষ মেন মানে গণিত জ্যোতিষটা আমি আমার ঠাকুরদার কাছে শিখেছিলাম। আর আমি যে জ্যোতিষটা শিখেছিলাম সেটা হচ্ছে কিংবদন্তি জ্যোতিষ, যাকে বলবো আমার ভগবান, ডক্টর অনন্তোষ সাহা। তার হিসাবে কিন্তু আমি জটক বিচার করি। আজকের দিনে 4টে জিনিস প্রযোজ্য। যখন ধরুন একজনের সঙ্গে আপনার মানে বিয়ের কথাবার্তা চলছে, 4টে থেকে 5টা প্যারামিটার দেখা, আমি পয়েন্টকে গুরুত্বই দিই না। প্রথমত থেকে আয়ু বিচার। আয়ু বিচার, আপনি কতদিন বাঁচবেন? লোকে বলে আয়ু বিচার করা যায় না, আয়ু বিচার করা যায়। ঠিকঠাক জানলে নিশ্চয়ই করা যায়, নাচতে না জানলে উঠোনের দোষ আমরা দিতে পারি না। প্রথমত দেখি আমরা আয়ু বিচার। দ্বিতীয়ত আমরা দেখি মানসিক সখ্যতা কেমন হবে একে অপরের সাথে। আমি পুরো তো বলতে পারি না আমার কার্বন কপি হবে, আমার জেরক্স কপি হবে আমার ওয়াইফ, তা না। কতটা মিল আছে, সিমিলারিটিস 60%, 70%, কতটা মিল, জীবনযাত্রা, জীবন দর্শন, জীবনশৈলী কতটা। একদম। থার্ড যে জিনিসটা দেখি, শারীরবৃত্তি ও চাহিদা একে অপরের সাথে পূরণ করতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা মেন। আজকের দিনে যারা আমার কাছে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এবং ভারত সরকার দেখবেন এটাকে আজকে মানে বৈধতা দিয়েছে। কেন দিয়েছে? ঠিক, মানে রেড়ে করে হলে হবে না। আজকের দিনেও কিন্তু এই যে জিনিসটা দেখা যায় যে দুজনের মধ্যে যে যৌনগত যে মাত্রার যে তারতম্য, সেটা কতটা একে অপরের সাথে প্রযোজ্য হবে। আর থার্ড হচ্ছে সে মাতৃত্বে সক্ষম কিনা, এবং সেই পুরুষ মানুষ পিতৃত্বে সক্ষম কিনা। এই 4টে প্যারামিটার আমি দেখে, নির্দিষ্ট আলাদা আলাদা চার্ট দেখে, আলাদা আলাদা প্যারামিটারে দেখে যদি বিবাহ যদি দেওয়া যেতে পারে, তবে কিন্তু এটা ভালো হবে। আর একটা জিনিস আজকে আপনি দেখবেন, আগেকার দিনে 51বর্তী পরিবারে কিন্তু লোকে থাকতো। তখনকার দিনে বৃহস্পতি গজকেশরী যোগ, বৃহস্পতি চন্দ্র বা জীব যোগ, বা বৃহস্পতির কেন্দ্রে মানে থাকাটা বা পঞ্চম অষ্টমে থাকাটা খুব ভালো বলে মানা হতো। আজকের দিনে কিন্তু সেটা প্রযোজ্য নয়। আজকের দিনে আপনি যদি মানেন, যেমন আগে আমরা দেখেছি কি, আমরা কি বলেছি, ত্রিশরা ভাব, 6, 8, 12 ভাব খারাপ। আগেকার দিনে ষষ্ঠ ভাবকে বলা হতো খারাপ ভাব, কারণ ওই ষষ্ঠ ভাব থেকে মূলত চাকরির বিচার করা হয়। আগেকার দিনে কোনো অভিজাত বাড়ির সন্তানেরা চাকরি করতো না, কারণ চাকরিকে বলা হতো স্ববৃত্তি। আজকের দিনে আপনি চাকরি না করলে আপনাকে মানে কোনো বিবাহ তো হবেই না, কোনো মানে আপনাকে, আপনি যতই সুন্দরী হন, যতই রূপসী হন, বা যতই একটা পুরুষ মানুষ সামর্থ্যবান হোক, আজকের দিনে 100 জনের মধ্যে মানে ভারতীয় সমাজের ক্ষেত্রে, বিশেষত বাঙালি সমাজে 80% ক্ষেত্রে সে কিন্তু ব্রাত্য। আজকের দিনে ষষ্ঠ ভাব কিন্তু গুরুত্বপূর্ণ, মেন। সুতরাং আজকের দিনে আমরা যদি বিবাহের জায়গাটা আমি যদি দেখি,
আজকের দিনে কোনো জাতকের যদি বৃহস্পতি, এটা আজকে বলে দিলাম মিলিয়ে নেবেন, কারোর যদি হরস্কোপে চাই থাকে লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, অষ্টমে, নবমে বা দশমে যদি থাকে, কি বললাম, লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, পঞ্চমে, অষ্টমে, নবমে বা দশমে, এই 7টা ভাবে যদি থাকে, বিবাহ পরবর্তী জীবনে সেই জাতক বা জাতিকাকে কিন্তু অনেক সামাজিক দায়িত্ব মানে সাংসারিক দায়িত্ব নিতে পালন করতে হয় নিজে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন ঘটে এদের জীবনে। তৃতীয় ব্যক্তি বলতে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বলছি না, আত্মীয় স্বজনদের অন্তর্ভুক্তি। এদের ক্ষেত্রে কি হয়, বৈবাহিক জীবনে কিন্তু প্রভাব পড়ে, সেক্ষেত্রে তারা কিন্তু আলাদা হয়। সুতরাং আমি আগেকার দিনে প্রায় 50-60 বছর আগের জ্যোতিষ আর আজকের জ্যোতিষ, এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই প্যারামিটারগুলো যদি আমরা ভেবে ঠিকঠাকভাবে যদি অগ্রসর হতে পারি, আমরা কখনোই বলতে পারবো না যে মানে একদম বিবাহিত জীবন ফুলের বিছানা হবে, কিন্তু এটুকুনি বলতে পারি তারা অন্তত মানে সংগ্রাম করতে পারবে একে অপরের হাত ধরে, বিচ্ছেদের যে জায়গা সেটা কিন্তু আসবে না। একদম। তার মানে সূত্রের সঙ্গে সঙ্গে সমাজ, স্থান, কাল, পাত্রের গুরুত্ব কিন্তু অসীম, এবং সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই, এবং সূত্রকেও মানে ইলাবোরেট করতে হবে আজকের প্রেক্ষাপটে। ঠিক। আচ্ছা, এই যে আলোচনা প্রসঙ্গে আমরা চলে এলাম পরকীয়া পর্যন্ত। হ্যাঁ, তো এইটা তো একটা ভীষণই একটা মানে বিষময় অধ্যায়, বিবাহিত জীবনে একটা বিষময় অধ্যায়। তো অনেক ক্ষেত্রেই যারা বিবাহ করতে ইচ্ছুক তারা ভীতিগ্রস্ত হয়ে পড়ছেন যে বিয়ের পরে আমাদেরও এরকম হবে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তো যখন কুণ্ডলী বিচার করছি, আমার চার্টে বা আমার উল্টো দিকের মানুষটার চার্টে যদি দুটো মানুষ থেকেও থাকে, কেউ আমি ব্যক্তিগতভাবে আমি চার্ট অ্যানালাইসিস করছি, তো সেইখানে তো আমরা অবশ্যই বিচার করতে পারি যে আমার চার্টে বা আমার উল্টো দিকের মানুষটির চার্টে এইরকম বিবাহ বহির্ভূত সম্পর্কের যোগ আছে কিনা। এটা খুব প্রাসঙ্গিক। তো সেটা আমরা ঠিক কিভাবে বিচার করব? এটা একদম 100% বলা যায়, মানে 99% বলছি না, 100% বলা যায়, মানে একদম জোর গলায়। একদম। কিরকম? খুব সহজ সূত্র। কারুর রাশিচক্রে যদি মঙ্গল শুক্র, বুধ শুক্র, রাহু শুক্র, চন্দ্র শুক্র, 4টে আমি বললাম, আইদার মঙ্গল শুক্র, বুধ শুক্র, চন্দ্র শুক্র বা রাহু শুক্র, এই গ্রহগুলোর যদি জুতি থাকে এবং এর উপর যদি কোনো নৈসর্গিক পাপ গ্রহের দৃষ্টি থাকে, ষষ্ঠ ভাব পীড়িত হতে হবে। ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের ষড়রিপুর প্রতিনিধিত্ব করে, ষষ্ঠ ভাব পীড়িত হবে। নবম ভাব পীড়িত হতে হবে। নবম ভাব মানে ধর্ম অধর্ম ভাবতে হবে। সেই সঙ্গে যদি চতুর্থ ভাব এবং চন্দ্র পীড়িত হয়, তাহলে তার জীবনে পরকীয়া আসবেই। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আমার পেশাগত জীবনে দেখেছি চন্দ্র, বৃহস্পতি এবং শুক্র, এই 3টে গ্রহের উপরে শনি বা রাহুর অ্যাসপেক্ট থাকবেই, এবং তারা পরকীয়াতে জড়াবেই। এবং মানে এটা একদম মানে প্রমাণিত সূত্র আমার জীবনে আমি দেখেছি। সে যতই মানে সে একজন ইন্টালেকচুয়াল বৌদ্ধিক প্রবণতাযুক্ত মানুষ হন না কেন বা নারী হন না কেন, যদি হরস্কোপে থেকে থাকে সেটা কিন্তু ফলবেই। তার মানে আমরা আগে 4টি বিষয় বিচার করেছিলাম বিবাহের ক্ষেত্রে, সঙ্গে এই আরেকটা অ্যাড হলো, সেটা কিন্তু বিচার করে নেওয়াটা উচিত। নিশ্চয়ই, কারণ এইটাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদের প্রবণতাটা অনেকটাই ত্বরান্বিত হয়। একদমই। তো এটা আমরা মোটামুটিভাবে বিবাহ বিচ্ছেদ এবং পরকীয়ার একটা বেশ অধ্যায় আমরা জানলাম। আচ্ছা, এই প্রসঙ্গে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে বিবাহ বিচ্ছেদের সঙ্গে কি কোনো রকমভাবে মাঙ্গলিক যোগ, এটা কি কোনো রকমভাবে জড়িত? এটা সাধারণ প্রশ্ন, প্রায় সকলেই করে থাকে যে বিবাহ বিচ্ছেদ এবং আগে বৈধব্য কথাটা খুব গুরুত্বপূর্ণ। মানে সবারই একটা ধারণা ছিল যে মাঙ্গলিক থাকলেই একেবারেই তার পার্টনার মানে স্বামী তার মৃত্যু হবে। তো এই যে বিবাহ বিচ্ছেদের সঙ্গে মাঙ্গলিক, সে কতটা মঙ্গল? দেখুন, কোনো ধ্রুপদী যদি জ্যোতিষের কোনো যদি বই পড়েন, মেন আমি পরাশরী করে একে ধরবো, জাতক পারিজাত বা সারাবলি, যে সমস্ত বইগুলো আছে, বা আরেকটু দক্ষিণ ভারতে যে বইটাকে আরো বেশি গুরুত্ব দেয় বৃহজাতক, সেখানে কিন্তু মাঙ্গলিক দোষ বলে কোনো কিছু নেই। মাঙ্গলিক দোষের উদ্ভব কথাটা হয়েছে জাতক চন্দ্রিকা নামক বই থেকে। আচ্ছা, হ্যাঁ, যেটাকে লঘু জাতক হিসাবে মানে বলা হয়। জাতক চন্দ্রিকা থেকে কিন্তু এই মাঙ্গলিক কথাটা কিন্তু বলা হয়েছে। এবার আপনি যদি বলা হয়েছে যে লগ্ন দ্বিতীয়, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ এইভাবে যদি মঙ্গল থেকে থাকে, এটা নর্থ ইন্ডিয়ানরা ভাবে, তাহলে মাঙ্গলিক দোষ হয়। সাউথ ইন্ডিয়ানরা এর সঙ্গে আবার সেকেন্ড হাউসকে কিন্তু কানেক্ট করেছেন, যারা মানে ইয়েতে। আপনি যদি এই ফর্মুলা মানেন, আজকে ভারত সারা পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 900 কোটি বা 800 কোটি, 900 কোটির কাছাকাছি।
তাহলে আপনি দেখবেন প্রতি 3 জনের মধ্যে একজনের হরোস্কোপে মাঙ্গলিক দোষ আছে, এবং সেক্ষেত্রে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে, একেবারে ডিপোর্স হয়ে যাবে। তা কিন্তু নয়। একদম মাঙ্গলিক দোষ কি করে নালিফাই হয় সে কথাটাও কিন্তু শাস্ত্রে বলা রয়েছে, অন্তত জাতক চন্দ্রিকা বইতে। শুক্রের ঘরে মঙ্গল যদি থেকে থাকে, সেটা চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ যাই থাক না কেন, মাঙ্গলিক দোষ কিন্তু ফলবতী হয় না। যদি জুপিটার বৃহস্পতির সঙ্গে যদি বসে থাকে মঙ্গল দোষ কিন্তু ফলবতী হয় না। এবং মঙ্গল যদি সক্ষেত্রী হয়, মেষ রাশি বা বৃশ্চিক রাশি, ফলবতী হয় না, কিন্তু মকর রাশিতে হয়, যেটা তার উচ্চক্ষেত্র। এটা তো গেল কথা, এটা 10% বলে দিলাম মাঙ্গলিক সাথে নালিফাই হয়। কিন্তু মঙ্গল দোষ শুধু যদি বৈবাহিক বিচ্ছেদের জন্য দায়ী, এটা কিন্তু আমরা বলতে পারি না। এটা বললে মানে জ্যোতিষশাস্ত্র অত সরলীকৃত নয়। বিবাহ বিচ্ছেদের জন্য আমরা 3টে ভাবকে দেখব মেইন: চতুর্থ ভাব বা চতুর্থপতি, সপ্তম ভাব সপ্তমপতি, এবং দ্বাদশ ভাব দ্বাদশপতি। কেন চতুর্থ ভাবকে আমরা ধরছি? চতুর্থ ভাব হচ্ছে আমাদের হৃদয় স্থান। কালপুরুষের রাশিচক্রটাকে আপনি যদি দেখেন, 4th হাউস হচ্ছে কর্কট, চন্দ্র হচ্ছে মনের কারক। শাস্ত্র বলছে চন্দ্রমা মনসা জাতা, সেটা আমরা পরে আসছি। রাশিচক্রের 4th হাউস যদি ড্যামেজ হয়, 4th লর্ড যদি ড্যামেজ হয়, বিবাহ পরবর্তী জীবনে আপনি যে পার্টনারকে নিয়ে আসছেন আপনার পরিবারে, ধরুন আমি বিবাহিত হলাম, আমার যে ওয়াইফ, আমার 4th হাউস ড্যামেজ, ধরে নিই যে যে মেয়ে আমার বাড়িতে বউ হয়ে এলো, সে কিন্তু আমার পরিবারের সঙ্গে মানাতে পারবে না। শি উইল নট বি এবল টু অ্যাসিমিলেট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি লাগবে। তারপর আসবে হচ্ছে সপ্তম ভাব। সপ্তম ভাবটাকে দেখব। সপ্তম ভাব হচ্ছে অনাত্ম। অনাত্মটাকে লগ্ন হচ্ছে আত্ম, আমি। সপ্তম হচ্ছে অনাত্ম। দুটোকে পাঞ্চ করে দিন, স্বামী স্ত্রী মিলন করছে আত্ম এবং অনাত্ম, তার আত্মীয় হয়ে গেল। আত্মীয় কি? আমার সন্তান। স্বামী স্ত্রীর মিলনের ফলে যা তৈরি হলো, আত্ম অনাত্মের মিলন হলো, যে জন্মালো সে হচ্ছে আমার সন্তান, আমার আত্মার আত্মীয়। তাই জন্য শাস্ত্র বলছে আত্মা নাম পুত্র নাম আসি। সন্তান, আমি এখানে পুত্র বলে শুধু ছেলে ধরবো না, পুত্র পুত্রী দুটোই। আত্মা নাম পুত্র নাম আসি। আমার আত্মা বিভাজিত হয়ে যে সন্তান হয় সেটা হচ্ছে আমার আত্মীয়, এবং সেটা হচ্ছে অনাত্ম, হচ্ছে আমার স্ত্রী। যদি সপ্তম ভাব খারাপ হয়, সপ্তম ভাব ড্যামেজ হলো, সপ্তম পতি খারাপ হলো, সেক্ষেত্রে কিন্তু ধরে নিতে হবে যে আমার সঙ্গে আমার ওয়াইফের বা একজন জাতকের সঙ্গে জাতিকার যারা স্বামী স্ত্রী, তাদের মধ্যে মানসিক কোনো মিল থাকবে না। মানসিক মিল, জীবন দর্শনের যে মানে কি বলবো, মানে যে একমুখীনতা থাকবে না, জীবন দর্শনে বহুমুখীনতা থাকবে। সেখানেই কিন্তু যেখানেই দেখবেন বহুমুখীনতা থাকে, সেখানেই দেখবেন টাসেল চলে আসে সাংসারিক জীবনে। আর তারপর দেখবো দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে শয্যা সুখের ভাব। শয্যা সুখ 2 ধরনের হয়। একটা হচ্ছে নিদ্রাজনিত সুখ, একদম যা আমরা ঘুমাই, সেটা হচ্ছে 4th হাউস থেকে দেখতে হয়। 4th হাউস ড্যামেজ হলে তাদের ইনসোমনিয়া হয়, খুবই সমস্যা। হ্যাঁ। আর একটা হচ্ছে 12th হাউস, সেটা হচ্ছে যৌন সুখ। যৌন সুখ কেন? সপ্তম হচ্ছে আমাদের স্ত্রী বা স্বামী, সপ্তম থেকে কাম ভাব বিচার করা হয়। তা কামের যে বিবাহের পর অবধারিতভাবে যৌন মানে ক্রিয়া হবে, তার একটা পরিশ্রম দরকার। তার সপ্তমের ষষ্ঠ, সেটা হচ্ছে দ্বাদশ ভাব। তাই জন্য দ্বাদশ ভাব হচ্ছে যৌন সুখের ভাব। আর একটা হচ্ছে অষ্টম থেকে আমাদের জেনিটাল অর্গ্যান বিচার করা হয়। যে কোনো ভাবের পরিতৃপ্তি ভাব বা তার তার যে ভবিষ্যৎ ফল লাভের ভাব হচ্ছে পঞ্চম ভাব। তা অষ্টমের পঞ্চম হচ্ছে দ্বাদশ। তার দ্বাদশ, সেই দিক থেকে দ্বাদশ ভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেড প্লেসের ওই দিক থেকে বলা হয়। যদি দ্বাদশ ভাব দ্বাদশপতি ড্যামেজ হয়, আপনি জেনে রেখে দেবেন যে এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে যে সেক্সুয়াল যে প্লেজার, সেটা কিন্তু হবে না। তো সুতরাং ঝামেলা লেগে গেল। এরপরেও দেখবেন এই 3টে জিনিস খারাপ হওয়া সত্ত্বেও দেখবেন অনেকে মানিয়ে গুছিয়ে সারা জীবন চলে যায়, অনেকের কথা ভেবে মানিয়ে নেয়। দেখুন, অ্যাডজাস্টমেন্টের কারক গ্রহ সেটা হচ্ছে রবি এবং বুধ। আমি যে ডিফোর্সটা বিচার করব, বিচ্ছেদ, একটা এম্পিরিক্যাল অ্যাপ্রোচ আমাদের ফলো করতে হবে, ঠিক? তা না হলে কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি অবমাননা করা হবে। রবি বুধ কেন? আমি আবার বলছি, যখন বিচার করা হবে, যেমন আপনার লগ্ন ধরে আপনার বিচার হবে, তেমনি কালপুরুষের লগ্ন ধরেও আপনি বিচার করবেন। একদম। গ্রহরূপী জনার্দন, এই কথাটা পরাশর ওরাশাস্ত্রে পরাশর বারবার বলছে, ভগবান বিষ্ণু আমাদের পালন করছে, তার মধ্যে থেকে আমাদের মানে জন্ম হয়েছে। রাশিচক্রের পঞ্চম ভাবকে সিংহ রাশি। রবি হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের কারক, মানে অ্যাডজাস্টমেন্ট দেয় আমাদের চিন্তা ভাবনার, কোনটা উচিত অনুচিত, ন্যায় অন্যায়, মন থেকে ভাবা, আত্মা থেকে ভাবার হচ্ছে প্রবণতা, সেটা রবি দেয়। এবং তার যে বিকাশ ভাব, ফলবতী ভাব, সেটা কোনটা দেয়? পঞ্চমের যদি একাদশ ভাবকে দেখি, সেটা হচ্ছে মিথুন রাশি। একদম। তার মানে তার অধিপতি হচ্ছে বুধ। বুধ আমাদের ইন্টেলিজেন্সিও দেয়। সুতরাং রবি বুধ যদি পীড়িত হয়ে যায়,
কি ছেলে কি মেয়ে, কারোর হরস্কোপে যদি রবিপুত পীড়িত, এই তিনটে ভাব পীড়িত হলো, চতুর্থ সপ্তম দ্বাদশ, রবিপুত পীড়িত হলো, রবিপুত অ্যাডজাস্টমেন্ট ক্যাপাবিলিটি দেয়। রবিপুত পীড়িত হলে অ্যাডজাস্টমেন্ট ক্যাপাবিলিটি তার থাকবে না, একদম মানে সে কিছুতেই মানে কম্প্রোমাইজ সে করতে পারবে না, সে সন্তানের কথা ভেবেই হোক বা আরও অনেকের কথা ভেবে হোক। এবং এর সঙ্গে দেখতে হবে চন্দ্র, বৃহস্পতি এবং শনি, এই তিনটে গ্রহকে। চন্দ্র, বৃহস্পতি, শনি পীড়িত হবে হয়ে আইদার সপ্তম ভাব বা সপ্তম ভাবপতির সঙ্গে যুক্ত হবে। কেন চন্দ্র, বৃহস্পতি, শনি? আমি শুরুতেই বলেছি 4, 7, 12। চতুর্থ ভাবের কালপুরুষের চতুর্থ ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের মনকে প্রতিনিধিত্ব করে, আবেগকে প্রতিনিধিত্ব করে, ভালোবাসা স্নেহকে প্রতিনিধিত্ব করে। চন্দ্র পীড়িত হতে হবে। সপ্তম ভাবের অধিপতিকে চন্দ্র হচ্ছে শুক্র, বিবাহের ভাব, যে কোনো ভাবের যে সুখভাব সেটা হচ্ছে তার 4th হাউস। তাই জন্য তুলার যদি 4th হাউসকে দেখেন সেটা হচ্ছে মকর রাশি, শনি। শনিও পীড়িত হতে হবে। শনি আমাদের বিবাহে কিন্তু স্থায়িত্ব দেয়। এবং বৃহস্পতি কেন বললাম, যখন বিবাহ হয় এটা লিভিং নয় না। যারা খ্রিস্টান তারা চার্চে গিয়ে বিবাহ করে, মুসলিম যারা তারা তাদের ইমাম সাহেব এসে বিবাহ দেয়, আর আমাদের সপ্তপদী এবং বৈদিক মন্ত্রের প্রজাপতি ঋষিকে সাক্ষী রেখে বিবাহ, সবই 9th হাউস। একদম। তার মানে 9th হাউসের অধিপতিকে জুপিটার, 12th হাউসের অধিপতিও জুপিটার। সুতরাং এই চন্দ্র, বৃহস্পতি, শনি এই তিনটে গ্রহকে পীড়িত হয়ে যদি সপ্তম ভাব বা ভাবপতির সঙ্গে যদি যুক্ত হয় তাহলে তার ডিভোর্স অবধারিত হবেই। সেক্ষেত্রে মঙ্গল দোষ কোথা থেকে এলো এটা জানি না। মঙ্গল দোষকে একটা মানে বাজে ভাষা আর কি বলতে গেলে বলির মানে মানে কি বলবো, মানে ছাকপোষ হিসাবে মানে করে দেওয়া হয়েছে, তা নয়। আমাদের ব্যক্তিগতভাবে কিন্তু মানে একদম ইলাবোরেটলি এম্পেরিক্যাল অ্যাপ্রোচ নিয়ে কিন্তু ভাবতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমরা বলে দিই এক্ষেত্রেও আমরা সরলীকৃত করতে পারি। অনেকে ভাবে কি নিজের দোষে হবে না পরের দোষে হবে, মানে ভাগ্যে আছে। ভাব হচ্ছে আমাদের প্রারব্ধ, মনে রাখবেন। ভাব পূর্বজন্মে যা যা করে এসেছি ভাব। যদি ধরুন সপ্তম ভাব পীড়িত হলো, চতুর্থ ভাব পীড়িত হলো, সপ্তম দ্বাদশ ভাব আগের জন্য দুষ্কর্ম করে এসেছি, ওটা হবে। যদি ভাবপতি পীড়িত হয়, ভাবপতি তার মানে ইহ জীবনে আমি ইচ্ছাকৃতভাবে ওইগুলো করব, সেক্ষেত্রে কিন্তু রেমেডি করার সহজ, প্রতিকার করাটা কিন্তু সেক্ষেত্রে সহজ। যদি ভাবপতি পীড়িত হয় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, আপনি প্রারব্ধকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাহলে তো বোঝা গেল যে সরাসরিভাবে ডিভোর্সের সঙ্গে মাঙ্গলিকের যে আমরা মাঙ্গলিককে একেবারেই কারক হিসেবে ধরে থাকি, বিষয়টা অতটাও সরল নয়। তাহলে ডিভোর্স হলো, একজন মানুষ বিবাহ বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে দিয়ে গেলেন, এইবার এই মানুষটা ওখান থেকে রিকভার করবেন, তার জীবনে দ্বিতীয় বিবাহ হবে কি হবে না, যে যোগটা আছে কিনা, যা যোগটা থাকলেও সেটা ফলপ্রসূ হবে কিনা, যে হ্যাঁ শেষমেশে আর একজন সাথীকে, সঠিক সাথীকে নির্বাচন করতে পারবেন, মানে দ্বিতীয় বিবাহ হলেও যে সেটা সঠিক হবে তেমন তো নাও হতে পারে, মানে আবারও হয়তো সেই রিপিটেশনটা এলো জীবনে। তো দ্বিতীয় বিবাহ হবে কিনা, হলে সেটা সঠিক হবে কিনা, এই বিচারটা আমরা কিভাবে করি? প্রথমত একটা কথা বলি, এটা একদম সুন্দরভাবে হরস্কোপ থেকে বোঝা যায় কারো সেকেন্ড বিবাহ হবে কি হবে না। মূল সুপতি যে জ্যোতিষ গ্রন্থে সেখানে দ্বিতীয় ভাব দ্বিতীয় পতি, নবম ভাব নবম পতিকে কিন্তু দ্বিতীয় বিবাহের কারক বলা হয়েছে। আমরা কোনটাকে ধরবো? আজকের দিনে দ্বিতীয় ভাব দ্বিতীয় পতিকে ধরবো না, কারণ সপ্তমীর যে অষ্টম ভাব সেটা হচ্ছে দ্বিতীয়। আগেকার দিনে বলতো ভাগ্যবানের বউ মরে, বলতো তো। তা যদি এই কথাটা ঠিক না, তা যাই হোক, আগেকার দিনে কোনো ওয়াইফ যদি অফ হয়ে যেত তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হতো। আজকের দিনে সেসব হয় না, ডিভোর্স হয়ে যাবার পর। সেই জন্য 9th হাউস আজকের দিনে প্রযোজ্য। সপ্তম নবমের কানেকশন থাকতে হবে, সঙ্গে আমি 12th হাউসকেও ধরি। ওয়াই 12th হাউস? আমি আবার বললাম, নবম যদি সেকেন্ড হাউস হয়, নবমের সুখভাব কোনটা দেখুন, সেই 12th হাউস। তাহলে কারুর হরস্কোপে ধরুন ডিভোর্স হয়ে গেল, এবং হরস্কোপে যদি দেখা যায় লগ্ন দ্বিতীয়, সপ্তম, নবম, দ্বাদশ এবং একাদশের কানেকশন আছে। লগ্ন মানে হচ্ছে জাতক জাতিকা, দ্বিতীয় মানে হচ্ছে সম্বন্ধী, কুটুম্ব, রক্তের সম্পর্ক নয় এমন কুটুম্ব। সপ্তম মানে হচ্ছে আপনার মানে অপোজিট লিঙ্গ। নবম মানে আমি বললাম সেকেন্ড ম্যারেজের কারগ্রহ, এবং তার যে সুখভাব সেখান থেকে সুখ পাবো কিনা সেটা হচ্ছে 12th হাউস এবং একাদশ ভাব। এটা যদি কারো হরস্কোপে থেকে থাকে তাহলে তার সেকেন্ড ম্যারেজ কিন্তু হবে। এবার আসি যে বিবাহের জায়গাটা, আপনি বলেন সুখী হবে কিনা। দেখুন, যার প্রথম বিবাহ খারাপ হয়েছে তার সেকেন্ড ম্যারেজটাও খারাপ হওয়ার যোগ পুরোপুরি বেশি, কেননা ওই ভাবগুলো পীড়িত তো। হ্যাঁ, একদম। ওগুলোকে আপনি যদি রেকটিফিকেশন না করেন সেক্ষেত্রে আপনাকে সমস্যা মানে আক্রান্ত কিন্তু হতে হবে। তাই জন্য আগে মানে ধরুন ডিভোর্স হয়ে গেল, তারপরে নিশ্চয়ই প্রতিকার প্রতিবিধান করে, সেগুলো একদিন জ্যোতিষী মহাশয় ভালো জানবেন, প্রতিকার প্রতিবিধান করে বিবাহ যদি করা হয় তবে কিন্তু সেটা মানে সুখময় কিন্তু হয়। তাহলে আমরা তো জানতে পারলাম মোটামুটি বিবাহ নিয়ে
যতগুলো নকারাত্মক প্রশ্ন ছিল সেগুলো আমরা প্রায় করে ফেলেছি। আশা করি দর্শক বন্ধুরা আবারও আপনাকে চাইবে এই অনুষ্ঠানে। তো সেই জন্য আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে। আপনারাও জানাবেন যে আপনাদের এই আলোচনাটা দেখে কেমন লাগলো, আর এটাও জানাবেন সাথে যে আপনারা আর কোন কোন বিষয়ে আমাদের থেকে আলোচনাগুলো জানতে চান। সকলকে অসংখ্য ধন্যবাদ। সাথে আর একটা ব্যাপার জানিয়ে রাখছি, যদি আপনারাও সরাসরিভাবে এই পডকাস্টে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলে ভীষণ ভালো থাকবেন। মা আদিশক্তির কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। ভালো থাকুন। নমস্কার।